ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন আপনার পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, সবার কাছে থেকে থাকবে না। তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি। তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল, কৌতূহল ছিল যে ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা, সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। আমার মনে হয় যে এ ব্যাপারে আর আমার ফার্দার কোনো কিছু বলার দরকার নেই। আমি বললামই তো যে কিছু রেস্ট্রিকশন থাকবে, সেটা আমরা ফিল্টার করছি, করে আমরা এটা করে দেবো, কিন্তু যে আলোচনাটা ছিল সেটা আমরা নিশ্চিত করে দিলাম। আর এর সাথে আপনার আরেকটা জিনিস আছে যে আপনারা জানেন যে আমাদের আগামীকাল সকাল 7:30 পর থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ। কাজেই এখন সবাই নির্বাচনী প্রচারণায় তুঙ্গে আছেন। এটা একটা ভালো দিক, এবং আমরা আশা করি যে সবাই আমরা নির্বাচনী প্রচারণার পরে নির্বাচনের বাকি দায়িত্বগুলো পালনের জন্য সবাই সচেষ্ট হয়ে যাব। আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে এবার বিদেশি যারা সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী এবং অবজারভার্স আছেন তাদের সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই। এই জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে 540 জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক আসছেন। এদের মধ্যে এই 540 জনের মধ্যে নির্বাচন কমিশন আমাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আপনার যে ডেমোক্রেটিক প্রসেসের সাথে ইনস্টিটিউশনস এর সাথে জড়িত, তাদের থেকে প্রায় 60 জন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন 330 জন, এবং 45টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় 150 সাংবাদিক। এর সাথে এদের মধ্যে যেমন তুরস্ক থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তুরস্ক, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপিন্স, জর্জিয়া, এই সমস্ত দেশ থেকে আসছেন। বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন, আল জাজিরা থেকে আসছেন, জাপান থেকে আসবেন বিবিসি নিউজ, এপি অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া, ডয়েচে ওয়েলে, এর সাথে পাশাপাশি স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকেও আপনার পর্যবেক্ষকরা আসছেন, সরি সংবাদকর্মীরা আসছেন। প্রায় 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বা আসছেন। এদের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের এই পর্যায়ে 223 জন, এটা 250 পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। কমনওয়েলথ থেকে আসছেন 25 জনা, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এনফ্রেলের থেকে 28 জনা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI থেকে আসছেন 12 জনা, এবং অন্যান্য জায়গা থেকে আসছেন 30 জনা। আগামীকাল মূলত আছেন আপনার হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ইলেকশন কমিশনের যৌথ উদ্যোগে আগামীকালকে আপনার ইন্টারকনে আপনার একটা মিডিয়া সেন্টার উদ্বোধন করা হবে। আর মিডিয়া ব্রিফিং আমরা করব এই যারা আসছেন আমাদের সাথে দেখা করার জন্য বা আমাদের ইলেকশন পর্যবেক্ষণের জন্য, তাদের ব্যাপারে আমরা আগামী 11 তারিখ ইন্টারকনে আমরা একটা ব্রিফিং এর ব্যবস্থা রেখেছি। আপনারা সবাই আমন্ত্রিত, ঠিক আছে? আমাকে শেষ কর। আজকে বেশ কয়েক জনা রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন। সবচেয়ে
মজার ব্যাপার, আমি বলবো যে সবার প্রতি সম্মান রেখেই বলছি যে তাদের প্রথম কনসার্নটা ছিল মোবাইল ফোন, এবং আমরা কাজেই মোবাইল ফোন যে আমাদের জীবনের সাথে একটা অংশ হয়ে গেছে এটা আমরা পুনরায় উপলব্ধি করলাম। বাট এটা ভালো, এবং আমরা এবং আপনাদের আপনাদের সাথে বা তাদের সবার সাথে প্রকৃত অর্থে এটা লিটল বিট অফ মিসকমিউনিকেশন। আমরা যেটা ভাবে বোঝাতে চেয়েছি আমরা লিখিতভাবে সেটা বোঝাতে পারিনি, এটার যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সমস্যা ফেস করতেছেন সে সম্পর্কেও বলেছেন। তো এগুলো আমরা নোট করেছি, এবং নোট করে যে যে জায়গায় যেভাবে কথা বলার দরকার, কেন এখন পত্রালাপ করে ফাইলে প্রসেস করে পত্র দিতে দেখা যাবে যে ইলেকশন ইজ ওভার। তার থেকে আমরা এখন মূলত তাদের রেসপেক্টিভ এরিয়াতে আমরা যেটা মনে করছি যে হ্যাঁ এটা একটা কনসার্ন, আমরা জানিয়ে দিচ্ছি তাদের তত্ত্বাবধায়ক সুপারভাইজারদেরকে বা কনসার্ন আপনার রিটার্নিং অফিসারদেরকে অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। এখন এটা খুব ডাইভার্সড, বিভিন্ন বিষয় নিয়ে আছে, প্রচারণা থেকে শুরু করে অনেক কিছুই আছে। তো এইগুলো নিয়ে ওনারাও আপনাদের সাথে কথা বলে গেছেন, আমি আর এটা বিস্তারিত ব্যাখ্যার ভিতরে গেলাম না বা যাওয়ার প্রয়োজনও নাই, কেন ওনারা নিজেরাও আপনাদের কাছে কথা বলে গেছেন যে কোন কোন বিষয়ে তারা আপত্তি দিয়েছেন, এবং যে আপত্তিগুলো দিয়েছেন আমাদের কাছে আমরা সেগুলোকে নিয়ে কাজ করব। এটা একটা জিনিস যে এটা ওভারনাইট তাৎক্ষণিকভাবে এটা অফ দ্য শেলফ তো না, এটা বললে তারপরে জিনিসটাকে অ্যাক্ট করতে একটু সময় লাগে। তো জিনিসটা নিয়ে আমরা আছি, আর আমরা চেষ্টা করছি যে বাকি যে সময়টুকু যেটুকু আছে নির্বাচনকে আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে শুরু করার জন্য যে সমস্ত প্রাথমিকভাবে যে সমস্ত পরিকল্পনা ছিল কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, যেমন ফরিদপুর 1 আসনের ব্যালট আমাদেরকে সংশোধন করতে হয়েছে, এটা আজকে পর্যন্ত গেছে। বরগুনায় কিছু ব্যালট আপনার দেখা গেছে যে গণনায় পরে একটু সমস্যা হয়েছিল, সেখানেও এগুলো অ্যাডজাস্ট করে দেওয়া আছে। এগুলো থাকবেই, এগুলো এত বড় একটা কর্মকাণ্ডে কিছু যদি না হয় তাহলে সবকিছু এটাকে স্বাভাবিক প্রক্রিয়ায় আদালতের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের কিছু ব্যালট পেপার রিপ্রিন্ট করতে হয়েছে। কিছু ব্যালট পেপার রিপ্রিন্ট করার মানে কি, কিছু ব্যালট পেপারকে বাতিল করতে হয়েছে, কিছু সেখানে রিপ্রিন্ট করতে হয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে মোটামুটি ভাবে এখন পর্যন্ত থিংস আর ভেরি মাচ ইন উইদিন দি রেঞ্জ, এবং আমাদের কাছে এখন পর্যন্ত আমরা নির্বাচনমুখী। 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, সবাই ভোট দিবেন। ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এটা এখন ব্যাপারে আসছেন, এখন আমাদেরকে জানিয়েছেন এসছেন এই হিসাবটা। এখন ব্যাপার হচ্ছে যে লাস্ট মোমেন্টে যদি কেউ বাড়তি আসেন তাদেরকে তো আর এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে না। এটা কাজে আমি ওই জন্য বলেছি যে এটা দিস ইজ ফ্লেক্সিবল। এখন এটা হয় যে কোনো একটা বড় কাজে, আজকে যেমন এই মুহূর্তে আপনারা যে কজন সংবাদকর্মী আছেন অন্য সময় আর একটু বেশি থাকেন, আবার হয়তো রাত্রে 8টার পর্যায়ে দেখা যাবে যে হয়তো একজন বা দুজন আছেন, এটা থিন আউট হবে, এটা কোনো মারাত্মক কোনো ব্যাপার নাই। ঠিক আছে, জি। আমার একটা প্রশ্ন, সেটা হলো যে অনেকের একটা সংশয় আছে যে জাতীয় নির্বাচন গণভোট একসাথে হচ্ছে, রেজাল্টটা ডিলে হবে কিনা। আমি এই ব্যাপারে গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার কথা বলেছি। আপনি দুর্ভাগ্য যে আপনি বোধহয় ওখানে ছিলেন না। আমার মনে হয় যে আমার অন্যান্য সহকর্মী যারা আপনাদের আছেন তাদের কাছ থেকে জেনে নেন, রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এখন ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। এখন ওই গোনানো পর্যন্ত যদি অপেক্ষা করে বলেন যে ডিলে, সেটাকে আমি মানতে রাজি না। আপনাকে যতগুলা ব্যালট কাস্ট হচ্ছে সেগুলোকে তো গণনা করতে হবে। সেই গণনাটা যদি আপনার 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, যদি 4 ঘন্টা লাগে 4 ঘন্টা, কারণ এক একটা কনস্টিটিউয়েন্সিতে আপনার ভোটারের সংখ্যার ভিন্নতা আছে। যে কনস্টিটিউয়েন্সিতে ভোটারের সংখ্যা 5 লক্ষ আর যেখানে 3 লক্ষ, তো 3 লক্ষ ব্যালট, মানে আমি বলছি টোটাল ভোটার কাস্ট যাই হোক না কেন, এই আমি ধরলাম 100% কাস্ট হয়েছে, তাহলে 3,000 ব্যালট গুনতে যে সময় লাগবে
আপনার আপনার অতিরিক্ত গুনতে আরো বেশি সময় লাগবে। এবং আপনি যদি কনস্টিটিউয়েন্সি ভাবে ধরেন যেখানে 5 লক্ষ ভোটার, সেইটার গণনার যে সময় লাগবে 3 লক্ষের জন্য গণনা করার সময় কম লাগবে। কাজে এটা ডিলেড হওয়ার কোনো কারণ নেই। কেউ তো আর ব্যালট রেখে বিশ্রামে যাবেন না। ব্যালটটা গুনে তিনি বাড়িতে যেতে পারলে তারও তো দায়িত্বটা শেষ হচ্ছে। কাজে আমরা ওইভাবে জিনিসটাকে কেন দেখছি না? ঠিক আছে, আমি এটা বলেছি। কি বলেছি আমাদের ভাইটাকে আর একটু আপনারাই বলে দেন। পরিবহন নিয়ে অনেকের মনে জিজ্ঞাসা আছে যে নির্বাচনের দিন মূলত যারা দূরপাল্লায় যাবেন, ব্যক্তিগত গাড়ি যারা ব্যবহার করবেন বা পরিবহন যারা ব্যবহার করবেন, সেই বিষয়টা একটু জানতে চাই অনেকে। স্যার, আপনার মুখ থেকে যদি একটু জানতে। পরিবহনের ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে 11 তারিখ মধ্যরাত্র থেকে 12 তারিখ মধ্যরাত পর্যন্ত পরিবহন বন্ধ থাকবে। That's all. আমি আপনার কথাটাকে আংশিক হাফ ট্রুথ নিব, অর্ধ সত্য নিব। নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি শেষ হবে যখন আমরা গেজেটটা পাবলিশ করব। আমি আপনার উত্তরটা দিয়েছি, আমার মনে হয় যে এর সে ক্লারিফিকেশন। আচ্ছা, আমি সব প্রশ্নের উত্তর দিব, বাবা আমাকে একজন একজন করে বলতে দেন। আচ্ছা, হ্যাঁ, হুমায়ুন সাহেব, তারপরে আপনি বলেন। কালকে সকাল 7:30টায় তো নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। এবার তো আবার আপনারা একটা স্বীকৃতি দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্যার, এটা 7:30টার পর প্রার্থীরা প্রচারণা করবেন কিনা নতুন করে, এই ক্ষেত্রে আপনারা মনিটরিং করবেন কিনা? আর একটা আছে স্যার, সার্বিক ভাবে আজকে পর্যন্ত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটা কেমন আছে? আর 12 তারিখে যে ভোট, এই ভোট নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। ভোট নিয়ে শঙ্কার কোনো শঙ্কাই নেই। ভোট নিয়ে এখন আমরা আর ক ঘন্টা বাকি? কারণ 60 ঘন্টা নাকি 60 ঘন্টারও কম। এখনো যদি বলি শঙ্কা আছে, তাহলে তো মনে বলবো আমার আস্থার অভাব আছে। কাজে শঙ্কার কোনো কারণ নেই। আগামীকালকে সকাল থেকে প্রচারণা বন্ধ হবে। ইয়েস, এবং বড় মাপের যে সমস্ত জিনিসগুলো আছে, যে মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি ইত্যাদি, এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিং এর ব্যবস্থা আছে, আমরা এখানে করি। এবং সেটার জন্য আমরা জানেন যে আমাদের এখানে একটা সেল আছে, সেখান থেকে করা। এর সাথে আমরা আমাদের যে অন্যান্য যে গভর্নমেন্ট এজেন্সিস গুলো আছে তাদের কাছ থেকেও আমরা ডেটা পাই, ডেটা শেয়ার করি। এবং সর্বোপরি যে আমরা চাই যে একটা আনন্দমুখর পরিস্থিতিতে হোক, কিন্তু আনন্দ যেন আরেকজনের কষ্ট কারণ না হয়, এটা। আরেকটা ছিল প্রশ্ন যে সাবেক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের কাছে এখনো পর্যন্ত তো মারাত্মক কোনো খবর আসেনি। আমি একটু আগেও আপনাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম যে দুর্ভাগ্যজনকভাবে দুটো ঘটনা ঘটেছে যেখানে 2 জনের প্রাণহানি হয়েছে। যেমন তফসিল ঘোষণার পর জনাব হাদি, আমরা তাকে হারিয়েছি। এবং আপনার কয়েকদিন আগে একটা শেরপুরে ঝিনাইগাতিতে একটা হয়েছে। এই দুটো আমার জানা মতে, এর বাইরে আর আমার জানা নেই। কাজে প্রাণহানির মতন ঘটনা নিন্দনীয়, এবং ডেফিনেটলি এটাকে আমরা সবাই নিন্দা জানাই। এবং এর বাইরে যে সমস্ত মিছিল, মিটিং এ বক্তব্য, পাল্টা বক্তব্য, এই জিনিসগুলো তো নির্বাচনেরই একটা অংশ। তবে এটা শালীনতার পর্যায়ে এখন আছে, মারাত্মক কোনো খবর মানে ত্রুটি আমরা পাইনি। আর আমাদের গোয়েন্দা নজরদারি ভালোভাবেই আছে, যে কারণে আপনারা জানেন যে 6টা সিল এক জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত। এর বাইরে আর আমরা এখন পর্যন্ত কোনো ব্রিচ পাইনি, মানে ব্রিচ অফ কন্ডাক্ট পাইনি। তো আমরা আশা করছি যে নিশ্চয়ই আমরা সবাই মিলে একটা ভালো সফলতার দিকে এগিয়ে যাব। আপনি একটা প্রশ্ন ছিল। নির্বাচন ঠিক আর 2 দিন পর, শেষ মুহূর্তে প্রচারণা শেষ মুহূর্তে, এই সময় এসেও রাজনৈতিক দলগুলো এখানে এসে বলছেন প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে, এবং এই তীরটা কিন্তু ঘুরে ফিরে নির্বাচন কমিশনের গাড়ে আসছে। নির্বাচন কমিশনার পক্ষপাতমূলক, সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের অবস্থান মূলত দেখেন, এই ব্যাপারটা, প্রশ্নটার আমি দুভাবে ব্যাখ্যা করব। এক, প্রাথমিকভাবে এই আচরণ ভঙ্গের বিষয়টা দেখার জন্য মাঠ পর্যায়ে ইলেকট্রাল এনকোয়ারি এন্ড অ্যাডজুডিকেশন কমিটি আছে, রিটার্নিং অফিসার আছেন, এবং আপনার আজকে থেকে
আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসরা কালকে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ডিপ্লয়েড হচ্ছেন। হ্যাঁ, ওনারা নিশ্চয়ই ক্ষোভের পাশাপাশি আমাদের কাছে জানাচ্ছেন, আমরাও আবার কিন্তু প্রকারান্তে তাদেরকে এই সমস্ত জায়গায় পাঠাচ্ছি। আমি যেমন একটু আগে বলেছি যে বিভিন্ন অভিযোগ আমরা আমাদের নজরে আসলে আমরা রেসপেক্টিভ এজেন্সি বা অথরিটিকে এগুলোকে জানাচ্ছি। আমাকে মানে আমি এখন একটা কথা বলবো, এই কথাটা আপনারা এরপরে আমাকে কিন্তু এই প্রসঙ্গ ধরে আর কিছু জিজ্ঞাসা করেন না, কারণ এটা আমি নৈতিকভাবে দায়বদ্ধ থাকবো। কোন একটা রাজনৈতিক দলের থেকে অভিযোগ করা হলো একটা পার্টিকুলার পদে কিছু নিয়োগে অনিয়ম হয়েছে। তো আমরা যখন বললাম যে ঠিক আছে, অনিয়মের ব্যাপারটা আপনাদের যে আপত্তিটা, সেই আপত্তিগুলো আমাদেরকে বলেন, আমরা দেখছি। তখন বলছেন যে আমি জেনে বলবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। গণভোট হচ্ছে, পোস্টাল ভোটিং হচ্ছে, সব মিলে আপনারা কি এক্সপেক্ট করতেছেন 12 তারিখের যে নির্বাচনে? এখন অনেকে অনিশ্চয়তার কথা বলছে। 12 তারিখে 12 তারিখ যে নির্বাচন হবে, মানে আপনার বলছেন স্মরণকালে সবচেয়ে ভালো নির্বাচন হবে, যাই হোক এখন মানে কেমন আশা করছে? এখন তো গণভোট হচ্ছে, পোস্টাল ভোটিং হচ্ছে এবং ভোটের ফলাফল নিয়ে একটাই আছে যে এটা তিন কিন্তু দিনও অন্যরকম নির্বাচন মানে হবে। মানে প্রচার সময়টা যে কখন জানাবেন আর কি আনুষ্ঠানিক ভাবে, যে ফলাফল আসলে কেন্দ্রের বিরুদ্ধে কত আচ্ছা, সময় লাগতে পারে? আপনারা একটা জিনিস দেখেন, রেজাল্ট আপনার কম্পাইলেশন বলে একটা বিষয় আছে, কনসলিডেটেশন। প্রত্যেকটা কেন্দ্র থেকে রেজাল্ট আসে রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার এটা কনসলিডেট করেন আপনার কেন্দ্রের সাথে, আপনার সমন্বয় রেখে কেন্দ্রের রেজাল্ট গুলোকে কম্পাইল করেন, যেটা আমাদের আইনের পরিভাষায় হচ্ছে কনসলিডেটেশন। 12 তারিখে ভোট, 13 তারিখ শুক্রবার সকাল 10টার সময় এই কনসলিডেট করার জন্য অলরেডি রিটার্নিং অফিসার আপনার পত্র জারি করে দিয়েছেন যে সব রাজনৈতিক। এখন আপনি এরপরেও যদি আমাকে জিজ্ঞেস করেন 3 দিন অপেক্ষা করতে হবে, তাহলে সেটা কি ওই যে পরিপত্রটা জারি করেছেন, পত্রটা জারি করেছেন, তার বিরুদ্ধাচরণ না? অবশ্যই বিরুদ্ধাচরণ। 3 দিন যদি লাগতো তাহলে রিটার্নিং অফিসার 3 দিন পরে কনসলিডেট করার জন্য সময়টা দিতেন। তিনি তো তা দেননি, তিনি এসেছেন তার ইমিডিয়েট পরে। এবং একটু আগে আমার একটা ভাই জিজ্ঞেস করেছিলেন যে রেজাল্ট সময় লাগবে কিনা। আমি তো বললাম যে ভাই, যে কটা ব্যালট এসছে সে ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো সময় দিতে হবে, এবং সেটা যুক্তিসঙ্গত ভাবে যতটুকু সময় দরকার সেটুকুই দিতে হবে। কারোর ক্ষেত্রে ভোটারের ভেদে এটা আপনার 2-3 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে 4 ঘন্টা হতে পারে, কারোর ক্ষেত্রে 5 ঘন্টা হতে পারে, কিন্তু কোনো অবস্থাতে এটা 5 দিন না। এটা স্পষ্ট করে বোঝা উচিত যে কোনো অবস্থাতে এটা 5 দিন না। আমার এখানে আর ভোটার সম্পর্কে জিজ্ঞেস করছেন, লেটস ওয়েট টিল আপ টু 12th। 12 তারিখেই আমরা এটার প্রমাণ পাবো যে আমাদের সংশয়ের মাত্রাটা কতটুকু দুর্বল ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে। Thank you.